হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। পুরো আশা করি সবাই ভালো আছে এবং তোমরা আজকে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষাটাও ভালো দিয়েছো। তো এখন আমি তোমাদেরকে ফিজিক্স সেকেন্ড পেপারে ঢাকা বোর্ডের 1 নং ও 4 নং সৃজনশীলের সলভ দেখাবো। তো 1 নং সৃজনশীলটা আমাদের এমন ছিল উদ্দীপক: একটি ইঞ্জিন 321 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপ উৎস থেকে 521 জুল তাপ গ্রহণ করে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপগ্রাহকে কিছু তাপ বর্জন করে। ইঞ্জিন কর্তৃক কৃত কাজ কত? তো আমি দুইটা অঙ্ক দুইটা পাশে দেখাবো। তো প্রথমে আমাকে বলেছে গতে ইঞ্জিন কর্তৃক কৃত কাজ কত। আমরা জানি কৃত কাজ বের করার যে সূত্রটা সেটা হচ্ছে W ইকুয়াল টু Q1 মাইনাস Q2, অর্থাৎ উৎসের যে তাপ সে থেকে আমরা গ্রাহকের তাপটাকে বিয়োগ করি, তাহলে আমরা Wটা পাই। এখন আমার কাছে উৎসের তাপ দেওয়া আছে 521 জুল, কিন্তু গ্রাহক অর্থাৎ Q1 দেওয়া আছে, Q2 দেওয়া নেই, আমাকে Q2 বের করে নিতে হবে। তো আমরা দেখি আমাদের কাছে কি কি দেওয়া আছে। আমাদের কাছে দেওয়া আছে Q1 521 জুল, T1 দেওয়া আছে 321 ডিগ্রি সেলসিয়াস, ইকুয়াল টু, এটা যদি আমরা ক্যালভিনে নেই, 273 প্লাস 321, এখানে আসতেছে আমাদের 594 ক্যালভিন। আমার কাছে দেওয়া আছে T2, অর্থাৎ গ্রাহকের যে তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, 21 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে যদি আমরা ক্যালভিনে নেই তো আমাদের আসবে 294 ক্যালভিন। তো আমার যেহেতু W বের করতে Q2 মানটা জানা দরকার, তো আমি Q2 বের করার জন্য সূত্রটা এভাবে লিখতে পারি। একটা সূত্র আছে আমাদের তাপের সাথে তাপমাত্রার সম্পর্ক, Q1 বাই Q2 ইকুয়াল টু T1 বাই T2। এখান থেকে আমার Q2 বের করতে হবে। তো Q2টাকে যদি আমি এ পাশে নিয়ে যাই, এক পাশে নিয়ে যাই, রাখি, তো আমার অন্য পাশটা অনেকটা এমন আসে, Q1 ইন্টু T2 ডিভাইড বাই T1। তো আমরা যদি মান বসাই, Q1 এর মান হচ্ছে 521, T2 হচ্ছে 294, T1 হচ্ছে 594। তো এখান থেকে কত আসে দেখি। উপরে হচ্ছে 521 ইন্টু 294, নিচে হচ্ছে 594। তো এখান থেকে আসতেছে 257.87, 257.87 জুল। তো আমরা জানি W ইকুয়াল টু Q1 মাইনাস Q2। Q1 হচ্ছে 521, Q2 হচ্ছে 257.87, 257.87 ইকুয়াল টু, এটা যদি আমরা করি তো 521 মাইনাস 257.87, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সারটা আসে 263.13 জুল। এটা হচ্ছে আমার গয়ের অ্যান্সার। তো তারপরে আমরা ঘ নাম্বার প্রশ্নটাতে যদি যাই, আমার কাছে ঘ নাম্বার প্রশ্নটা এমন ছিল: ইঞ্জিনটির দক্ষতা 4 গুণ করা সম্ভব কি না। এখন ইঞ্জিনের দক্ষতা 4 গুণ করা সম্ভব কিনা, তার আগে তো আমার ইঞ্জিনের দক্ষতা কত সেটা তো জানতে হবে। তো আমি প্রথমে ইঞ্জিনের দক্ষতাটা বের করি। তো আমরা জানি ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। আমরা Q2 বাই Q1 দিয়েও করতে পারি, যার যার ইচ্ছা, কোনো সমস্যা নেই। তো 1 মাইনাস T2 এর মানটা হচ্ছে 294, আর T1 হচ্ছে 594, এগুলো হচ্ছে গতে আমি যেখান থেকে লিখছি, ইন্টু 100% ইকুয়াল টু, যদি করি দেখা যাক কি আসে। 1 মাইনাস 294 ডিভাইড বাই 594 ইন্টু 100, তো এখানে আসতেছে 50.5
51%, অর্থাৎ ইঞ্জিনটির যে দক্ষতা সেটা হচ্ছে 50.51%, মানে প্রায় অর্ধেক সে করতে পারে। তো এখন যদি এটাকে 4 গুণ করা হলে দক্ষতা 4 গুণ করা হলে আমি এটাকে যদি ইটা প্রাইম ধরি, ইটা প্রাইমগুলো কত হবে? তো 4 ইন্টু 1 এমন কিছু, তো 50.51 ইন্টু 4, এটা যদি আমরা করি তাহলে আমাদের কত আসে? আমাদের এখানে আসতেছে 202, অর্থাৎ 202.04%, যা অসম্ভব। কারণ আমরা জানি একটা ইঞ্জিনের দক্ষতা যদি হাইয়েস্টও হয় তাও 100%, এর বেশি হতে পারে না। আর নর্মালি দেখা যায় যে একটা ইঞ্জিনের দক্ষতা 100%ও নর্মালি হয় না, কিছু না কিছু ল্যাকিংসের কারণে তার থেকে কমই আসে। যাই হোক, আমরা যে 100%ও ধরি, তার হাইয়েস্ট হতে পারে 100%, কিন্তু এখানে 4 গুণ করা হলে দেখা যাচ্ছে সেটা হচ্ছে 202, অর্থাৎ 202.04%, যা অসম্ভব। তো ইঞ্জিনটির দক্ষতা 4 গুণ করা সম্ভব নয়। তো আমরা লিখব অতএব ইঞ্জিনটির দক্ষতা 4 গুণ করা সম্ভব নয়। তো তোমরা এটার ব্যাখ্যা আর অন্য ম্যাথমেটিক্যালি এতটুকু করার পর তোমরা যে যার মতো ব্যাখ্যা দিয়ে সেটা অ্যান্সার লিখতে পারো। আমি এখানে জাস্ট শর্টকাটে লিখে দিলাম যে ইঞ্জিনটির দক্ষতা 4 গুণ করা সম্ভব নয়। তাপগতিবিদ্যার বিভিন্ন সূত্র দ্বারা তোমরা বলতে পারো যে একটা ইঞ্জিনের আসলে কি কি হয়, মানে কতটুকু কি পাওয়া যায়, সেখান থেকে তোমরা বলতে পারো যে দক্ষতা 4 গুণ করা সম্ভব হবে না। তারপর 1 নম্বর সৃজনশীলটা আমরা করলাম। এখন আমরা দেখব 4 নং সৃজনশীল। তো 4 নং সৃজনশীল দেওয়া ছিল অনেকটা এমন: একটি যুদ্ধ বিমানের চলমান দৈর্ঘ্য 180 মিটার, চলমান ভর 18,000 কেজি। এটি কোনো স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে 18 ইন্টু 10 মানে 18 ইন্টু 10⁷ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তো এখানেও আমার কাছে দুইটা প্রশ্ন, এখানেও দুইটা প্রশ্ন, আমি দুইটা পাশে করছি অ্যান্সারটা। তো প্রথমে যদি আমি দেখি গ নাম্বার আমার কাছে চেয়েছে যুদ্ধ বিমানের স্থির দৈর্ঘ্য কত। তো চলমান অবস্থায় তার দৈর্ঘ্য L ইকুয়াল টু দেওয়া আছে আমার কাছে 180 মিটার, আর তার যে বেগটা সেই বেগ দেওয়া আছে v ইকুয়াল টু 18 ইন্টু 10⁷ মিটার সেকেন্ড ইনভার্স 1। আমরা জানি আলোর বেগ c ইকুয়াল টু 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তো L নট ইকুয়াল টু হোয়াট? L নটটা আমাকে বের করতে হবে। তো আমরা সূত্র পড়েছি L ইকুয়াল টু L নট ইন্টু √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো যেহেতু আমাকে L নট বের করতে হতো, L নট ইকুয়াল টু কী আসবে? L বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো L এর মান যদি আমরা বসাই 180 √1 মাইনাস ভি হচ্ছে 18 ইন্টু 10⁷, তো ভি স্কোয়ার ইন্টু স্কোয়ার দিলাম, আর সি স্কোয়ার হবে 3 ইন্টু 10⁸ স্কোয়ার। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তো আমার এখান থেকে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 225 মিটার, অর্থাৎ যুদ্ধ বিমানের স্থির দৈর্ঘ্য হবে 225 মিটার। কারণ আমরা জানি চলমান অবস্থার দৈর্ঘ্যটা স্থির অবস্থার দৈর্ঘ্য থেকে ছোট হয়, তো এই জন্য চলমান 180, আর স্থির অবস্থার দৈর্ঘ্যটা তার থেকে অবশ্যই বেশি হবে, 225 মিটার। তো ঘ নাম্বার কোশ্চেনটা এমন ছিল, যুদ্ধ বিমানের বেগ অর্ধেক করা হলে এর ভর স্থির ভরের দ্বিগুণ হবে কিনা। তো আমার যদি স্থির ভরের সাথে তুলনা করতে হয় বা ভর রিলেটেড যেহেতু আমার প্রশ্নটা আছে, তো আমাকে প্রথমে কি করতে হবে? আগে তো স্থির ভরটা বের করে নিতে হবে, যে স্থির ভরটা আমার কাছে দেওয়া নেই। তো চলমান অবস্থার ভর দেওয়া আছে m 18,000 কেজি, ভি দেওয়া আছে 18 ইন্টু 10⁷ মিটার পার সেকেন্ড, সি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, এম নট ইকুয়াল টু হোয়াট? তো
আমরা সূত্র জানি m ইকুয়াল টু m নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো m নট ইকুয়াল টু হবে কি, এটা হচ্ছে স্থির ভর আর কি, m নট ইকুয়াল টু হবে m ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো m এর মান হচ্ছে 18,000 ইন্টু রুট ওভার 1 মাইনাস, এখানে হবে 18 ইন্টু 10 টু দি পাওয়ার 7 স্কোয়ার, নিচে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 10 টু দি পাওয়ার 8 স্কোয়ার। তো এখান থেকে যদি আমি করি তাহলে এখান থেকে আমার যে অ্যান্সারটা আসে, দেখি কত আসে অ্যান্সারটা, 18,000 ইন্টু রুট ওভার 1 মাইনাস হচ্ছে 18 ইন্টু 10 টু দি পাওয়ার 7 স্কোয়ার বি স্কোয়ার বাই সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 স্কোয়ার। তো এখান থেকে আমার অ্যান্সারটা আসতেছে 14,400 কেজি, 14,400 কেজি আসতেছে। এটা হচ্ছে আমার স্থির ভর। এখন আমার কাছে কোশ্চেন ছিল কি, বেগ অর্ধেক করা হলে এর ভর স্থির ভরের দ্বিগুণ হবে কিনা। তো আমি স্থির ভর তো পেলাম, এখন যদি বেগ অর্ধেক করা হয়, বেগ অর্ধেক করলে তো ভি প্রাইম ইকুয়াল টু কি আসবে, অবশ্যই আগের বেগটাকে 2 দ্বারা ভাগ করবো আমরা। তো আর আগের বেগ হচ্ছে 18 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ডিভাইড বাই 2, এটা করলে কত আসে, এটা করলে আসতেছে আমার 90 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার সেকেন্ড ইনভার্স 1। তো বেগ অর্ধেক করলাম, বেগ অর্ধেক করার পর আমি আবার এই বেগ দিয়ে একটা চলমান ভর বের করব। তো এম ইকুয়াল টু হচ্ছে এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো ভি স্কোয়ার জায়গায় এখানে আমি লিখবো ভি প্রাইম স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে আমি মান বসাই, এম নটটা আমি পেয়েছি 14,400, তো রুট ওভার 1 মাইনাস ভি প্রাইম হচ্ছে 90 ইন্টু 10 টু দি পাওয়ার 6 স্কোয়ার, আর সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 স্কোয়ার। তো দেখি এখানে কত আসে, 14,400 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস 90 ইন্টু 10 টু দি পাওয়ার 6 স্কোয়ার ডিভাইড বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 স্কোয়ার। তো আমরা এখান থেকে দেখতেছি আমাদের অ্যান্সারটা যে আসতেছে সেটা হচ্ছে 15,095.30165 কেজি। তো আমরা দেখতেই পারতেছি আমার এম নাম্বার হচ্ছে 14,400 আর এম এসেছে 15,095 সামথিং। তো আমরা বলতেই পারি যে আমাকে যে কোশ্চেন ছিল বেগ অর্ধেক করা হলে এর ভর স্থির ভরের দ্বিগুণ হবে কি না। তো আমরা অতএব বলতে পারি অতএব এম নট ইকুয়াল টু এম নট, অর্থাৎ বেগ অর্ধেক করা হলে যে ভরটা হবে সেই ভরটা স্থির ভরের দ্বিগুণ হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছ, ধন্যবাদ।